ইয়েতে থাকবে এলএফটি পার্টটা। এলএফটিটা মনে রাখবি যে যেটুকু বলার সেটা হচ্ছে যে প্রথমে যে হিস্ট্রিটা থাকে একটু পড়বি। যদি এসজিপিটি এসজিওটি এলিভেশন থাকে তাহলে মাথায় রাখবে সেটা যদি মোর দ্যান 5 টাইমস অফ নর্মাল লিমিট যদি হাই থাকে, পাশে লেখা আছে লিমিটটা, তাহলে হেপাটোসেলুলার কজ হওয়ার চান্স হাই। অ্যালকালাইন ফসফেটেজ যদি হাই থাকে তাহলে কোনো অবস্ট্রাকশনের চান্স হাই, সেটা হেপাটিক অবস্ট্রাকশন হতে পারে, পোস্ট হেপাটিকও হতে পারে। এবারে তোমার যদি দুটোই হাই থাকে তাহলে কোনটা বেশি হাই দেখতে হবে। যদি এসজিপিটি এসজিওটি বেশি হাই থাকে তাহলে হেপাটোসেলুলার কজের কথাই ভাববে, আর যদি এএলপি বেশি হাই থাকে তাহলে অবস্ট্রাকটিভের কথাই ভাববে। এখানে ডিডি গুলো আছে, সেগুলো জানো, আশা করি কোশ্চেন ওইগুলো দেখেছো, এটা করবে। আর একটা হচ্ছে যেখানে বিলিরুবিন তোমার হচ্ছে দেখবে 5-এর নিচে আছে টোটাল বিলিরুবিন, আর আনকনজুগেটেড হয়তো 3, মানে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া, সেখানে তোমার কনজেনিটাল আনকনজুগেটেড বিলিরুবিনেমিয়া সিনড্রোম অ্যান্ড হিমোলাইটিস জন্ডিসের কথাটা আনবে, ঠিক আছে এইগুলো। আচ্ছা, আর যদি তোমাকে এই ধরনের ক্ষেত্রে এএলপি হাই আছে, তোমরা সবসময় সার্জিক্যালের দিকে ঢুকবে না। সার্জিক্যাল কজ অবশ্যই বলবে, হেড অফ দ্য প্যানক্রিয়াসের এই সেই হেন তেন সব বললে, বাট হেপাটোসেলুলার কজটাও বলতে হবে, যেটা আমাদের কাজে লাগে। সেটা হচ্ছে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, সেখানে হচ্ছে তোমার প্রোগ্রেসিভ সিস্টেমিক স্ক্লেরোসিস, এই কথাগুলো কিন্তু আসবে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে সেই জন্যই কেন করা হয়েছে, সেখান থেকে তোমার অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি কথা আসবে, অটোইমিউন হেপাটাইটিসের কথা আসবে, তো এই কথাগুলো কিন্তু আসবে, ঠিক আছে। কি কি অ্যান্টিবডি আছে সেই দেখবে কোয়েশ্চেন ওখানে লেখা আছে, ওখানে যেগুলো তোমরা পরীক্ষা দিয়েছিলে যেগুলো, আমি সেগুলোই বলছি, ওইখানে ছিল। অনেকেই মিস করেছো, অনেকেই ফাম্বল করেছো, এইটা থাকবে। তাহলে একটা দেখবে, যখন দেখবে যে এসজিপিটি এসজিওটি মোর দ্যান 1000 হয়ে গেছে, দেওয়া আছে মোর দ্যান 1000, 3টে কজ হয়। ওয়ান ইজ ইনফেক্টিভ হেপাটাইটিস, সেকেন্ড ইজ ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি ডিলি, আর একটা হচ্ছে বা টক্সিন ইনডিউসড লিভার ইনজুরি, আর একটা লিভার ফেলিওর। তাহলে যেখানে 1000-এর উপর থাকবে তার 3টে ডিডি হবে, ওকে। একটা অ্যাকিউট ইনফেক্টিভ হেপাটাইটিস, সেকেন্ড ডিলি ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি, আর একটা হচ্ছে তোমার কি বললাম জানো, লিভার ফেলিওর, ঠিক আছে। এটা মনে রাখবে, ঠিক আছে। তো এইটা লিভারে এটাই থাকবে, এর বেশি কিছু থাকবে না। এরপরে ইনফেক্টিভ মানে তুমি ব্যাকটেরিয়াল বলো, ভাইরাল গুলো বলো, সব বলো, সেইগুলো হেপ বি, হেপ সি, হেপ তোমার ই ই মানে এই ভুলো না, মানে বিসি তাকে বারবার মনে থাকে ক্রনিক বলে, বাট এই কে ভুলবে না। এই ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন হেপাটাইটিস ভাইরাস তোমার অটোইমিউন হেপাটাইটিসের দিকে টেনে নিয়ে যেতে পারে? এ কিন্তু ভীষণ রিল্যাপস করে। আর ই হচ্ছে প্রেগনেন্সিতে ডেঞ্জারাস, কিন্তু এমনিতে ডেঞ্জারাস নয়। ফিকোরাল এই বিসি তো জানোই তোমরা যে ট্রিপল রুট কম্বিনেশন যেটা হয়, ঠিক আছে, ওকে। আচ্ছা, ট্রিটমেন্ট ধরতে পারে অনেক সময় তোমার হেপাটাইটিস বি এর 2-একটা ড্রাগের নাম পড়ে আসবে, হেপাটাইটিস সি এর 2-একটা ড্রাগের নাম পড়ে আসবে, টেনোফোবিল, ল্যামিভুডিন, অ্যাডেফোবির, এগুলো যেমন। আর এখানে তোমার কিছু যেগুলো কম্বিনেশন আছে, সোবসবুভির, এইসব নামগুলো একটু মনে রাখবে, 2-একটা নাম, বেশি পড়তে হবে না, নামগুলো শুধু অনলি নেম, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে, হেপাটাইটিস বি এর ক্ষেত্রে একটা কোয়েশ্চেন আছে, সেখানে হচ্ছে HBeAg কি সিগনিফিকেন্স, অ্যান্টি HBC IgM এর কি সিগনিফিকেন্স, অ্যান্টি HBC টোটালের কি সিগনিফিকেন্স, HBV ডিএন এর কি সিগনিফিকেন্স, এটা মনে রাখবে। আর হেপাটাইটিস সি ট্রিটমেন্টের ক্ষেত্রে ডেফিনেটলি HCV RNA করা ভেরি ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখবে, ঠিক আছে। আর ডিকম্পেনসেটেড যখনই হয়ে যাবে তখন ট্রিটমেন্ট চেঞ্জ হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। অত ডিটেলে যাবে না, শুধু এইটুকু আমি বলে রাখলাম, যদি কেউ ধরে, ব্যাস এইটা হলো, আর কিছু না। অ্যাডকমের ক্ষেত্রে, আচ্ছা অ্যাডকমের ক্ষেত্রে বলে রাখি যে যে সিচুয়েশনগুলো তোমরা নিশ্চয়ই ফেস করেছো, একটা হচ্ছে মোস্ট অফ দ্য ক্ষেত্রে কনসেন্ট নেওয়ার কথা বলা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ডায়াবেটিসের কোনো ফার্মাকোলজিক্যাল নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের কথা বলা হয়েছে, কখনো কোনো ব্রেকিং ব্যাডের কথা বলা হয়েছে, কখনো কখনো বলা হয়েছে যে একটা প্রগনোসিস এক্সপ্লেন করে, এরকম বলা হয়েছে। যাই হবে না কেন,
তোমার দেখো টাইম আছে মাত্র 1 থেকে 1.5 মিনিট বা এরকম টাইম আছে। তো তুমি যে সারোগেট থাকবে তাকে তুমি প্রথমে বলবে যে যেটা থাকবে যে আমি এই ডক্টর, আমি আজকে আপনার সাথে আমার কনসালটেন্ট আপনার সাথে কথা বলতে বলেছে এই বিষয়, ঠিক আছে? কারণ তুমি ইজ নট এ ডক্টর, তোমাকে মানে কনসালটেন্ট তোমাকে এই কাজটা দিয়েছে, এইটা করার জন্য তোমাকে পাঠিয়েছে, ঠিক আছে? তো আমাদের এবারে যার ডায়াগনোসিস খারাপ এসছে, প্রগনোসিস পুর, তখন তুমি বলবে যে আপনি নিশ্চয়ই জানেন যে আপনার কয়েকদিন আগে কিছু টেস্ট হয়েছিল আপনার কিছু প্রবলেমের জন্য, সেইটাতে কিছু রিপোর্টগুলো আমাদের হাতে এসছে এবং আমরা সেই রিপোর্টে কিছু জিনিস পেয়েছি। আপনি আপনি কি কিছু আমাকে মানে নতুন কিছু বলতে চান, যে নতুন কিছু প্রবলেম হয়েছে? একটু জিজ্ঞেস করতে হয়, ঠিক আছে? তো তখন বলে দেওয়া যে না, সারোগেট নাই করবে। তখন বলবে যে আপনার যে রিপোর্ট এসছে তাতে সে একটা লাং ক্যান্সার পাওয়া গেছে। তো বলবে যে হ্যাঁ আপনার কি বলে ফুসফুসে একটা ক্যান্সার পাওয়া গেছে। আনসার হবে ডাইরেক্ট, ঠিক আছে? এতে কোনো ইয়ে নেই। বলে পজ একটু, কারণ পজ করতে হয়, সঙ্গে সঙ্গে আর কোনো কথা বলতে নেই, কারণ তার রিয়াকশনটা একটু দেখতে। বা বাড়ির লোককেও যখন তুমি ব্রেকিং ব্যাড বলছো, তখন আপনার বাড়ির লোকের এইটা ফুসফুসে ক্যান্সার পাওয়া গেছে বলে একটু দাঁড়াবে। তখন সে কি রিয়াকশন করে? যদি কিছু রিয়াকশন না করে তাহলে তখন তুমি বলবে যে যে তাতে আপনার কোনো, এবার অ্যাসুরেন্স দিতে হবে যে আপনার কোনো চিন্তা নেই, আমরা নেক্সট আরও এক্সামিনেশান, ইনভেস্টিগেশন, আমরা পরীক্ষা যা কিছু করব, তাতে যা ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্ট অনুসারে এগোতে হবে। ট্রিটমেন্ট করলে অনেক দিন ভালো রাখা যায়। এখন অনেক ভালো ভালো চিকিৎসা এসছে, কি চিকিৎসা এসে বলতে হবে না, বাট ভালো ভালো চিকিৎসা এসছে যাতে মানুষের সার্ভাইভাল, মানুষকে বাঁচিয়ে রাখা যায় অনেক দিন পর্যন্ত, ঠিক আছে? এরপরে যদি সে কোনো প্রশ্ন করে তখন তুমি আসবে, ঠিক আছে? তার আগে পর্যন্ত এইটুকু তুমি বলে দেবে, ঠিক আছে? তারপরে যা কোয়েশ্চেনিং করবে সেরকমই যখন যদি রিঅ্যাকশন করে, এটা তো রিঅ্যাকশন না করে, যদি রিঅ্যাকশন হ্যাঁ যদি রিঅ্যাকশন করে তখন জেনারেলি বলতে হয় যে যদি ধরো মানে তো এখানে হবে না, এগুলো অ্যাকচুয়ালি মানে ওই বড় পরীক্ষায় হয়, কাঁদতে শুরু করে, দেখায় মানে অভিনয় করছে, তখন তাকে বলতে হয় পজ করে আপনি কি 1 গ্লাস জল নেবেন বা একটু টিস্যু নিন, এরকম করে বলতে হয়, ঠিক আছে? ঠিক আছে, এটা টিস্যু দিতে হয়। যে বলছে, তারপরে বলতে হয় আপনি ওকে, আমি কি নেক্সট আরে বলতে পারি কথা, বলে এইভাবে কথা বলতে হয়। আমাদের জল নাই স্যার, ওদেরকে কি? হ্যাঁ না রে, এটা তো তুই বলছিস তো, বাট কমিউনিকেশন স্কিল অনেক কিছু করে। আমাদের ওয়ার্ডে যত ঝামেলা হয় কিছু মনে করবি না, মানে তোদের মানে এই ইন্টার্ন হাউস স্টাফদের ব্যাড বিহেভিয়ারের জন্য হয়, ধৈর্য কমে যায় তোদের। কেন ধৈর্য কমে যায় আমি জানি না, কিন্তু হ্যাঁ দেখে নেবো, চলে যাও, এখন দেখার কি আছে, এরকম করলে কিন্তু পেশেন্ট পার্টি হয় না। তুই একটু ভালো বিহেভিয়ার করবি ইন লাইফ টাইম। এই কথাগুলো তো বইতে লেখা আছে শুধু নয়, এগুলো মানে যারা আমাদের স্টলওয়ার্ড স্যারেরা যারা আছেন, হ্যাঁ, সে এখন লিভিং লিজেন্ড যিনি আছেন সবচেয়ে আমাদের প্রফেসর স্যারেদেরও স্যার সুকুমার মুখার্জি, তার কথা শুনবি কোথাও। আমাদের যারা স্যারেরা, অপূর্ব মুখার্জি বা এইসব যারা স্যারেরা আছেন, প্রত্যেকে বিহেভিয়ার ইজ সামথিং এলস। তুই একটা রোগীকে তুই সারিয়ে না তুলতে পারলেও বিহেভিয়ার কিন্তু তোকে রোগীটাকে অ্যাঙ্কার করে রাখবে, তুই যাই করিস না কেন, ঠিক আছে? তো বিহেভিয়ার তোকে ঠিক করতেই হবে। দ্যাট ইজ ওয়াই অ্যাডকম এসছে, এই কারণ দেখা গেছে যে এই বিহেভিয়ার আস্তে আস্তে খারাপ হচ্ছে, ঠিক আছে? এবং সেই জন্যেই এই অ্যাডকম। বিহেভিয়ার হাসি নয়, পিঠে চোখে যেদিন মার পড়বে সেদিন কিন্তু ছেলে মেয়ে কাউকে দেখবে না বাবা, এটুকু বলে রাখলাম। অভয়া এমনি এমনি মরেনি, ঠিক আছে? সেটা অন্য রিজন, কিন্তু এগুলোর হতে কোনো মানে আর একটা হতে কিন্তু বেশি সময় লাগে না, তোমার মাথায় থাকে যেন, কারণ বিহেভিয়ার এমনই একটা জিনিস। তো মানে যখন একটা মব আসবে না, তখন কাউকে দেখবে না, কাউকে দেখবে না। এরকম আগে এই হসপিটালে মব যখন আসতো আমরা পালিয়ে চলে আসতাম, বিনা কারণে মারামারি হতো, এই মানে জাস্ট কমিউনিকেশন স্কিলের অভাবে। ভাঙচুর এখন তো অনেক কম হয়, কিন্তু কিছুই হয় না। আমরা যখন আরএমও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, ভাঙচুর হয়েছে সব জায়গাতে, বিনা কারণে ভাঙচুর। তো এই হচ্ছে ব্যাপার। তো কমিউনিকেশন স্কিল এটা। কনসেন্ট নেওয়ার সময় তো তোমাকে বলতে হবে যে আপনার যে রোগ ধরা পড়েছে, মানে আমরা সন্দেহ করছি, তার জন্য আপনাকে কিছু টেস্ট আমরা করব। তো সেই টেস্টটাতে যদি আমরা ধরি সে একটা কি বলে সিএসএফ,
তো আপনার পিঠ থেকে একটু জল বের করার একটা পরীক্ষা করতে হবে। একটা সরু সূচ লাগবে, আপনার লাগবে না। বারবার অ্যানাস্থেশিয়ার কথা বলা হয়, এগুলো তো অ্যানাস্থেশিয়া লাগে না, ঠিক আছে, শুধু অ্যাসিওরেন্স যে না আপনার লাগবে না। একদম সরু সূচ, মশা কামড়ায় যেমন সেরকম একটু লাগবে, আপনাকে শুধু একটু আপনাকে একটা পজিশন করে দেবো, আপনি বসবেন, আপনি না নড়লেই আপনি এটা ঠিক করে করতে পারবেন। তো হলো, আপনি কি করতে রাজি আছেন? বললো হ্যাঁ কি না, বা আমার ভয় করছে, বলে না আপনার কোনো ভয় নেই, তবে একটা জিনিস আপনার, তখন বলবে এতে কি আর কোনো ভয় আছে, তখন বলবে না আপনার এটা করার পরে আপনাকে একটু কতগুলো প্রসিডিওর ফিল করতে হবে, আপনাকে একটু জল বেশি খেতে হবে, একটু পায়ের দিকটা উঁচু করে শুতে হবে, বেশি ব্যথা হলে আমরা কিছু ওষুধ দিয়ে দেবো, কিন্তু এর কোনো ভয়ের কিছু নেই, আপনার কোনো সমস্যা নেই, এবং তার আগে আমরা কিছু পরীক্ষাও করে নেবো যাতে আপনার কোনো কমপ্লিকেশন না হয়। ইয়েস, তুমি ঠিক কথা বলছো, তুমি সিটি করবে, অপথ্যালমোস্কোপিক টেস্ট করবে, ঠিক আছে, কোনো পিটি আইএনআর বা এগুলো দেখে নেবে, ইনফেকশন আছে কিনা দেখে নেবে। এবার এই কোয়েশ্চেনগুলি আবার তোমাকে আমি করবো ওখানে ওখানে ভাইভাতে, ঠিক আছে। তো এরকম করতে হবে। ক্রুয়ালের ক্ষেত্রেও তাই, একমাত্র অ্যানাস্থেশিয়া কিছু লাগে বোন ম্যারোতে, অনলি বোন ম্যারোতে লোকাল অ্যানাস্থেটিক দিতে হয়, আর কাউকে দিতে হয় না, ঠিক আছে। তো এইভাবে কথাগুলো বলতে হবে, এইগুলো কথাগুলো বলে হবে। ফার্মাকোলজিক, নন ফার্মাকোলজিক, সিম্পল, কি খাবেন আর কি খাবেন না, এই কথা বলতে হবে, আর তো কিছু নেই এর মধ্যে। আর একটা আছে অ্যাংরি পেশেন্ট, অ্যাংরি পেশেন্টকে কিন্তু সরি বলতে হবে অবশ্যই, ঠিক আছে, সরি বলতে হবে, ঠিক আছে, সরি না বললে হবে না, সরি বলতে হবে। আমার যেমন একটা আমার যে কেসটা পড়েছিল এমআরসিপিতে, সেখানে ছিল, আমি বলেছিলাম কিনা জানি না, একটা পেশেন্টের এক্সরে লাং ক্যান্সার ধরা পড়েছে, ঠিক আছে, তাকে জিপি বহুবার দেখেছে, কিন্তু বারবারই অ্যান্টিবায়োটিক দিয়ে ছেড়েছে এবং একবারও এক্সরে করেনি, বলেছিলাম একবার, ঠিক আছে। তো সেখানে আমাকে সরি বলতে হবে, বলে তাকে কি পথ আছে, মানে আইডিয়া ইজ টু, তুমি তাকে প্রথমে অ্যাসিওর করো, তার তার প্রবলেমটা জানো, তাকে অ্যাসিওর করো, তুমি কি করতে চাইছো ক্লিয়ার ওয়েতে বলো, তোমার তার ব্রেকিং ব্যাড হলো তাকে ক্লিয়ারলি বলো, এবং সেখান থেকে তৈরি হওয়া সমস্যাকে কিভাবে তুমি সলভ করতে পারো, একটা পজিটিভ ডাইরেকশনে সলিউশন দাও। দিস ইজ অ্যাটকম, এটাই হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল। তার একজনের প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং, তাকে এমপ্যাথেটিক্যালি তাকে কথা বলতে দেওয়া, তোমাকে বোল্ডলি প্রফেশনালি তার ভাষাতে বলা, কোনো মেডিকেল টার্ম নয়, নো মেডিকেল টার্ম, ঠিক আছে। তারপরে তুমি তার প্রবলেমটাকে অ্যাসেস করো, তাকে বোঝাও, তাকে একটা পজিটিভ ডাইরেকশানে তাকে সলিউশন দাও, অ্যান্ড দেন লাস্টলি সামারাইজ যে তুমি কি বলে, তাহলে আপনি নিশ্চয়ই বুঝলেন যে এইভাবে করলে আমরা এগোবো, ঠিক আছে, ওকে। তো এইভাবে একটা অ্যাডকমেতে কথা বলতে, ঠিক আছে। চলো, বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও।